নমস্কার, আমি কুশ। ভূত এফএম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের গল্প মৃত ভাইয়ের চিঠি। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। প্রতিদিন এই রকম গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। শুরু করছি মৃত ভাইয়ের চিঠি। গল্পের নাম মৃত ভাইয়ের চিঠি। সন্ধ্যা তখন গড়িয়ে রাতের দিকে যাচ্ছে। কলকাতার এক নিঃসঙ্গ ফ্ল্যাটে বসে কাজ করছিল অর্ঘ্য। পেশায় সে একজন গ্রাফিক ডিজাইনার। ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের, চিন্তাশীল ছেলে। 2 বছর আগে তার দাদা অমিত আত্মহত্যা করেছিল। সেদিনের পর থেকে অর্ঘ্যের জীবন যেন স্থবির হয়ে পড়েছে। দাদাকে সে খুব ভালোবাসত। অমিত ছিল পরিবারে সকলের ভরসার জায়গা। দাদার মৃত্যু মানতে পারেনি অর্ঘ্য। পুলিশের রিপোর্ট বলেছিল মানসিক বিষণ্ণতায় ভুগে আত্মহত্যা করেছে অমিত। কিন্তু অর্ঘ্য বিশ্বাস করত অমিত এমন কিছু করতে পারে না। সেই রাতেও সে ল্যাপটপে বসেছিল। হঠাৎ ইন্টারকম বাজল। হ্যালো? হ্যাঁ, ডাউনস্টেয়ার্স থেকে বলছি, আপনার নামে একটা চিঠি এসেছে, একজন ভদ্রলোক দিয়ে গেছেন। ভদ্রলোক? কে ছিলেন বললেন না? হ্যাঁ, না স্যার, নাম বলেননি, শুধু একটা সাদা খাম দিয়ে গেলেন। অর্ঘ্য একটু অবাক হলেও নিচে নেমে এলো। দারোয়ান তাকে একটা হলুদ খাম দিল। সাদা কাগজের খামে কালো কালিতে নাম লেখা, অর্ঘ্য সেন। লিফটে উঠতে উঠতে খামটা খুলল অর্ঘ্য। প্রথমেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। লিখেছেন অমিত সেন, তার মৃত দাদা। চিঠির লেখাই অমিতের হাতের লেখা। অর্ঘ্য সেই লেখা চিনতে পারে। প্রতিটি বাঁক, প্রতিটি টান যেন স্মৃতির রক্তে গাঁথা। চিঠিতে লেখা, প্রিয় অর্ঘ্য, আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু এটা আমারই লেখা। আমি মরিনি, অন্তত এখনো পুরোপুরি নয়। আমার আত্মা আটকে আছে এক ভিন্ন সময়ে। তুমি যেদিন এই চিঠি পাবে তার 3 দিন পর ঠিক রাত 12:44 দক্ষিণেশ্বর ঘাটে তোমার মৃত্যু হবে। তুমি পালাতে পারবে না। লড়াই করতে পারো, কিন্তু সে আসবে। অন্ধকারে চোখ রাখো না। সে যেখানে আলো ফুরোয় সেখানেই অপেক্ষা করে। অমিত সেন। চিঠিটা পড়ে অর্ঘ্য যেন পাথর হয়ে গেল। ঠোঁটা শুকিয়ে গেল, হাত কাঁপতে লাগল। দাদার হাতের লেখা আর তার মৃত্যুর পূর্বভাস। একটা ঠান্ডা বাতাস যেন ফ্ল্যাটের জানলা ফাঁক দিয়ে ঢুকে পড়ল। লাইট হঠাৎ একটু দুলে উঠল। অর্ঘ্য বুঝতে পারল তার চারপাশে কিছু আছে। আর তখনই রান্নাঘরের দরজাটা নিজের থেকে খট করে বন্ধ হয়ে গেল। রান্নাঘরের দরজা বন্ধ হওয়ার আওয়াজটা যেন অর্ঘ্যের হৃৎস্পন্দনকে স্তব্ধ করে দিল। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। সমস্ত ফ্ল্যাট নিস্তব্ধ, শুধুই ল্যাপটপের স্ক্রিনের আলো ফ্ল্যাশ করে চলছে। একটা অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে আছে ঘর জুড়ে। কে কে আছে? সে জোরে বলল। গলার স্বর যেন নিজেই চমকে উঠল। কোনো উত্তর নেই, কিন্তু বাতাসে একটা গন্ধ, জল মিশ্রিত পুরনো ধূপের গন্ধ, ঠিক যেমনটা পেত তারা দাদার ঘরে ছোটবেলায়। রান্নাঘরের দরজা খুলে দেখে কিছু নেই, সবকিছু ঠিকঠাক। কিন্তু ফ্রিজের দরজা একটু খোলা। ভিতরে হাত দিয়ে একটা খাম বার করে আনে সে। আরও এক চিঠি, 2 দিনের ব্যবধানে। চিঠির ওপরে লেখা, রাত 11টার পারে জানলায় তাকাবে না। সে জানে তুমি এখন জানলা খুলেই বসে থাকবে। অর্ঘ্যের শরীরে লোম খাড়া হয়ে গেল। কে পাঠাচ্ছে এই চিঠি? আর কাকে বলা হচ্ছে সে? সেই রাতটা অর্ঘ্য জেগে কাটাল। জানলার পর্দা টেনে রাখল। কিন্তু ঠিক রাত 11:10 নাগাদ খচখচ আওয়াজ শুরু হলো জানলার পাশ থেকে। প্রথমে মনে হলো কোনো পাখি বোধহয়, কিন্তু তারপর সেই খচখচ আওয়াজ হয়ে উঠল নখ দিয়ে কাঁচ আঁচড়ানোর মতন। সে সাহস করে জানলার কাছে গেল না, তবে পর্দার ফাঁক দিয়ে নিচের রাস্তা দেখল। একটা লোক দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না, শুধু লম্বা এক ছায়া। সে কেবল তাকিয়ে আছে বাড়িটার দিকে। আর তখনই অর্ঘ্যের ফোনে একটা মেসেজ এলো, তুমি তাকিয়ে দেখলে এখন আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ঘড়ির কাঁটা যতই ঘুরে, সে আসবেই। অন্ধকারের ভেতরে সে হাসছে।
অর্ঘ্য ফোনটা ছুড়ে দিয়ে বিছানায় দৌড়ে বেরিয়ে আসে বারান্দায়। নিচে তাকিয়ে দেখে কেউ নেই। 1 সেকেন্ড আগেও যে লোকটা দাঁড়িয়েছিল সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ঠিক তখন ঘড়ি 12টা বাজালো, আর এক ভয়ানক হাওয়া পুরো ঘরটাকে শিউরে দিল। আর ঠিক তখনই টেবিলের ওপর রাখা প্রথম চিঠিটা নিজে থেকে খুলে গেল, আর এক নতুন লাইন জুড়ে গেল তাতে। দ্বিতীয় দিন শুরু হলো, আর মাত্র 2টো রাত বাকি। মনে রেখো, মৃত্যুর আগেও কিছু কথা শোনা যায়। সেই কথাগুলো কারা বলে জানো? অর্ঘ্যর মনে হচ্ছিল যেন সে কোনো দুঃস্বপ্নে আটকে গেছে, কিন্তু বারবার মনে পড়ছে এ সব কিছুর শুরু সেই চিঠি থেকে। 3 দিন পর রাত 12:44 দক্ষিণেশ্বর ঘাটে তোমার মৃত্যু হবে। এখন 2টো রাত পেরিয়ে গেছে। অর্ঘ্য ঘুমোতে পারছে না, কারো সাথে ঠিকমতো কথাও বলছে না। বন্ধু তৃষা বারবার ফোন করেছে, কিন্তু সে ধরে না, কারণ সে জানে কাউকে বললেও কেউ বিশ্বাস করবে না। তবে আজ 3য় রাত অর্ঘ্য সিদ্ধান্ত নেয় সে যাবেই দক্ষিণেশ্বর ঘাটে। সে দেখতে চায় কে আসবে, কি হবে, কে তার জীবন নিয়ন্ত্রণ করছে। রাত 10:30। অর্ঘ্য ব্যাগে একটা টর্চ, মোবাইল, পেনড্রাইভ, যেখানে চিঠিগুলোর স্ক্যান কপি রেখেছে, আর একটা ধারালো ছোট চাকু রাখে। সেই ছোট চাকুটা দাদার। ছোটবেলায় তারা খেলতো এই চাকু দিয়ে কাঠ কেটে। ঘর থেকে বেরিয়ে সে ড্রাইভার ডাকে না, নিজেই বাইক নিয়ে রওনা যায় দক্ষিণেশ্বর ঘাটের দিকে। সড়কটা শুনশান, আর হাওয়াটা অস্বাভাবিক ঠান্ডা। বাতাসের মধ্যে কেমন যেন স্যাঁতস্যাঁতে গন্ধ। ঘাটে পৌঁছেই তার বুক ধক করে উঠল, কারণ সে দেখে একটা অচেনা লোক ঘাটের এক কোণে বসে আছে। লোকটা হালকা নীল জামা পরে আছে, মাথা নিচু করে রেখেছে। অর্ঘ্য এক পা করে এগিয়ে যায়। ঘড়ির কাঁটা বলছে 12:39। ঠিক সেই সময় আবার ফোনে একটা মেসেজ এলো, পিছনে তাকিও না, অন্ধকার থেকে কেউ ডাকছে, কিন্তু সেই ডাক তোমার জন্য নয়। অর্ঘ্যের গা ঘামছে, অথচ বাতাস ঠান্ডা। সে হাঁটু পর্যন্ত ঘাটের সিঁড়ি বেয়ে গঙ্গার পানির কাছে গিয়ে দাঁড়ায়। লোকটা এবার ধীরে ধীরে মুখ তোলে, এবং সে অমিত। হ্যাঁ, তার মৃত দাদা। কিন্তু দাদা যেন 3 বছর আগের মতো নয়। চোখ দুটো ফ্যাকাশে, চামড়ায় নীলটে ছোপ, ঠোঁটে একটা বিভৎস হাসি। অর্ঘ্য থমকে দাঁড়ায়, কান্না আর ভয় মিশে, গলায় কিচ্ছু বেরোতে চায় না। অমিত বলে, 3 দিন সময় দিয়েছিলাম, তুই পালাতে চেয়েছিলিস, কিন্তু পালানোর রাস্তা নেই। অর্ঘ্য বলে, দাদা, তুমি তো মারা গেছো। মারা গেছিলাম, ওরা আমাকে নিয়েছিল, এখন তোর পালা। আর ঠিক তখনই ঘড়ির কাঁটা 12:44 বাজায়, আর চারপাশ যেন হঠাৎ ধোঁয়ায় ঢেকে যায়। বাতাস ভারী হয়ে আসে, জলের মধ্যে যেন অদ্ভুত কিছু হাত উঠে আসছে। অর্ঘ্য দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে যেতে চায়, কিন্তু তার পা যেন আটকে যায়। জলের নিচ থেকে কেউ যেন পা ধরে টেনে নিচ্ছে। চোখের সামনে পৃথিবী কাঁপছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর তখনই একটা কণ্ঠস্বর শোনা গেল, তুই এখনো মরিসনি, যুদ্ধটা শেষ হয়নি। ঘোরের মধ্যে অর্ঘ্য দেখে একটা আলো এসে পড়েছে তার গায়ে। কেউ একটা দৌড়ে এসেছে তার দিকে। তৃষা। তৃষাকার নাম ধরে চিৎকার করছে আর তাকে টানছে। অর্ঘ্যর জ্ঞান হারিয়ে যায়। তৃষার মুখে জলের ছিটে পড়তেই অর্ঘ্য চমকে উঠল। সে বুঝল সে এখন দক্ষিণেশ্বর ঘাটের পাশেই একটা পুরনো চায়ের দোকানের পেছনে পড়ে আছে। তৃষা আতঙ্কিত চোখে বলল, তুই আমার ফোন ধরছিলি না, আর আজকে রাতে হঠাৎ মনে হলো তোকে দেখে যেতে হবে, আর এসে দেখলাম তুই একা ঘাটে দাঁড়িয়ে। তারপর হঠাৎ পানির দিকে পা বাড়িয়ে দিলি, একেবারে মরতে যাচ্ছিলি তুই। অর্ঘ্য চুপচাপ বসে রইল। সে জানে সে মরছিল, তাকে টেনে নিচ্ছিল ওরা। তৃষা তাকে বাড়ি ফিরিয়ে আনল। অর্ঘ্য এতটাই ভীত যে কিচ্ছু বলতে পারছিল না। পরের দিন সকাল। অর্ঘ্যের দরজার নিচে গোজা আরেকটি খাম। তার হাত কাঁপছিল যখন সে খামটা তুলল। এবার খামের গায়ে কোনো নাম নেই, শুধু একটা আঁকা চিহ্ন, একটা চোখ যার চারপাশে আগুনের দাগ। চিঠি খুলতেই লেখা, তুই এখনো মরিসনি, কারণ আমি তোকে শেষ সুযোগটা দিয়েছিলাম।
ওরা তোকে নিতে আসবে আবার, কিন্তু এইবার তুই সত্যি একা। আজকে রাত ঠিক 12:44-এ যদি তুই নিজের দাদার মুখোমুখি হতে পারিস, সত্য জানতে চাস, তাহলে পুরনো রায়চৌধুরী হাভেলিতে আয়। তবে মনে রাখিস, কেউ একবার সত্য জেনে ফেললে বেঁচে ফেরে না। মৃত ভাইয়ের চিঠি। অর্ঘ্য এবার আর দেরি করে না। তৃষাকে সে কিচ্ছু না বলে ব্যাগ গোছাতে থাকে। রায়চৌধুরী হাভেলি শহরের উপকান্তে অবস্থিত এক ভাঙা পরিত্যক্ত জমিদার বাড়ি। বহু বছর ধরে পরিত্যক্ত, লোকমুখে গুজব ছড়িয়েছে ওখানে ছায়ারা ঘরে। রাত 11:55। অর্ঘ্য একাই প্রবেশ করল সেই বাড়িতে। মেঝেতে কাঁচের টুকরো, ধুলায় ঢাকা দেওয়াল, ছাদের গর্ত দিয়ে চাঁদের আলো পড়ছে। একটা ঘরে গিয়ে সে দেখতে পেল একটা চেয়ার, আর তার উপর বসে আছে অমিত। এবার অমিত সম্পূর্ণ পরিষ্কার, মুখে হাসি নেই, চোখে গভীর ক্লান্তি। তুই এসেছিস, ভালো করেছিস। সত্যি জানবি? অর্ঘ্য মাথা নাড়ল। অমিত বলল, আমি আত্মহত্যা করিনি। আমি এক কালো চিঠি পেয়েছিলাম, যেমনটা তুই পেয়েছিস। সেই চিঠি যারা পায় তারা বাঁচা হয়, কারণ ওরা এমন আত্মা চায় যারা মৃত্যুর আগে তীব্র মানসিক যুদ্ধের মধ্য দিয়ে যায়। ভয়, সন্দেহ, অপরাধবোধ, এসব দিয়ে ওরা আত্মাকে পুষ্ট করে। আমি হার মেনেছিলাম, তোকে তাই আগেভাগে সতর্ক করতে চেয়েছিলাম। তুই লড়েছিস, তাই এখনো বেঁচে আছিস। অর্ঘ্য বলল, তাহলে আমি এখন কি করব? অমিত শান্তভাবে বলল, তুই আমাকে নাশ করতে পারিস, তাহলে তুই বেঁচে যাবি, কিন্তু আমার আত্মা চিরতরে বিলীন হয়ে যাবে। নইলে তুই আমার জায়গায় চলে যাবি, আর চিঠিটা পরবর্তী কাউকে যাবে। অর্ঘ্যের চোখে জল এসে গেল। সে জানে দাদা সত্যি কথা বলছে, কিন্তু সে কি নিজের প্রাণ বাঁচাতে দাদাকে শেষ করে দিতে পারবে? সে পকেট থেকে সেই ছোট চাকুটা বার করল, হাত কাঁপছে। অমিত বলে, তুই পারবি না, আমি জানি। ঠিক তখনই আকাশে বজ্রপাত হল, আর হঠাৎ হাভেলির দরজা গর্জন করে বন্ধ হয়ে গেল। চারদিকে ছায়া, কুয়াশা, বাতাসের ঘূর্ণি। ছায়ারা আবার এসেছে। অর্ঘ্য হঠাৎ দৌড়ে গিয়ে অমিতকে জড়িয়ে ধরল। আমার দাদা মরেনি, আমি মরলে মরব, তোর আত্মাকে শেষ হতে দেব না। এক বিকট চিৎকারে গোটা হাভেলি কেঁপে উঠল। একটা শ্বাসরুদ্ধকারী আলো বের হয়ে গেল অমিতের শরীর থেকে, আর সেই আলো ছুঁয়ে গেল অর্ঘ্যকে। ভোর। লোকজন দেখতে পেল রায়চৌধুরী হাভেলির দোতলার বারান্দায় একজন দাঁড়িয়ে আছে। অর্ঘ্য সেন। চোখে এক অদ্ভুত স্থিরতা, ঠোঁটে হালকা হাসি। সে ধীরে ধীরে নিচে নেমে আসে। পাশে পড়ে আছে এক পুরনো খাম, তার গায়ে লেখা, প্রিয় তৃষা।